আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু অভিনয় নিয়ন্ত্রণ আইন বা নাট্য নিয়ন্ত্রণ আইন। অভিনয়ের কণ্ঠ রোধ করার জন্য তৎকালীন ব্রিটিশ সরকার যে অভিনয় নিয়ন্ত্রণ আইন বা নাট্য নিয়ন্ত্রণ আইন চালু করেছিলেন সেই বিষয়ে আমি আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। বাংলা নাটক ও নাট্যাভিনয়ের কণ্ঠ রোধ করার জন্য ব্রিটিশ সরকার এদেশে অভিনয় নিয়ন্ত্রণ আইন বা ড্রামাটিক পারফরম্যান্স কন্ট্রোল অ্যাক্ট 1876 সালে চালু করে। সেই সময়ের বড় লাট লর্ড নর্থ ব্রুকের আমলে 1876 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর এই আইনটি চালু হয়। ব্রিটিশ সরকারের দ্বারা এই আইন প্রণয়নের যে ইতিহাস তা উল্লেখযোগ্য আমাদের বঙ্গ রঙ্গমঞ্চের ক্ষেত্রে। 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে নবজাগ্রত বাঙালি মানুষে নানা চিন্তা ভাবনার উন্মেষ তার কর্মে, আচরণে ও কথায় প্রকাশ পেতে থাকে। এই ভাবনার নবজাগৃতিতেই স্বাদেশিকতার প্রেরণা এবং স্বাধীনতার স্বপ্ন বাঙালিকে ধীরে ধীরে উদ্দীপ্ত করে তোলে। সভা সমিতি করা, বক্তৃতা ও আলোচনা, অ্যাসোসিয়েশন গড়ে তোলা ইত্যাদির মধ্য দিয়ে বাংলা এবং বাংলা কাব্যে, উপন্যাসে, প্রবন্ধে এই উদ্দীপনার প্রকাশ ঘটে। 1972 সালে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক দিয়ে জাতীয় রঙ্গালয়ের উদ্বোধন ঘটে এবং এই নাটকের অভিনয় থেকেই ব্রিটিশ সরকার ভীত হতে শুরু করেছিল। বাংলা নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাসে 1876 সালে প্রবর্তিত অভিনয় নিয়ন্ত্রণ আইন বা নাট্য নিয়ন্ত্রণ আইন একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়। ইংরেজি শিক্ষা ও সংস্কৃতির হাত ধরেই বাংলায় আধুনিক নাট্যচর্চার সূত্রপাত হয়। প্রথম পর্বে বাংলা নাটকগুলি ছিল শিক্ষিত ও অভিজাত সম্প্রদায়ের সুস্থ আমোদের উপকরণ। আমরা যদি নাটকের প্রথম দিক দেখি তাহলে আমরা সেটাই উপলব্ধি করতে পারি। কবিগান, যাত্রা, ঝুমুর, আখড়াই, বাইজি বিলাসের আদি রসাত্মক ও স্থূল মনোরঞ্জন ত্যাগ করে রুচিসম্পন্ন শিক্ষিত বাঙালিরা নাট্যচর্চায় আত্মনিয়োগ করেছিলেন। কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাঙালির অন্তরে যে স্বদেশ প্রীতিকে ক্রমে ক্রমে জাগ্রত করে তুলছিল তা ক্রমে বাংলা কাব্য, উপন্যাস ও নাটকেও সঞ্চারিত হতে থাকে। 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে জাতীয়তাবাদী মনোভাব বাঙালির অন্তরে স্ফুরিত হতে থাকে। 1860 সালে নীলদর্পণ নাটকের প্রকাশ ইংরেজ শাসককে উদ্বিগ্ন করেছিল। জাতীয় নাট্যশালার প্রতিষ্ঠা ও বঙ্গদর্শনের প্রকাশ বাঙালির জাতীয় চেতনাকে সংহত করতে সাহায্য করেছিল। 1871 সালে ন্যাশনাল থিয়েটার বা জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠার মধ্যে যে অস্পষ্ট জাতীয়তাবাদী চেতনা ছিল সেটি নীলদর্পণের অভিনয় ও দর্শক মনে বিপুল ছায়াপাতের ঘটনায় অনেকখানি স্পষ্ট হয়ে ওঠে। এই পর্যন্ত বাঙালির রাজনৈতিক আন্দোলন ছিল নিরীহ আবেদন নিবেদনে সীমাবদ্ধ, কিন্তু নাট্যমঞ্চে ব্রিটিশ বিরোধী নাটক মঞ্চস্থ হলে তা যে ক্রমে জনরোষের চেহারা নেবে তা বুঝতে ব্রিটিশ সরকারের অসুবিধে হয়নি। কিন্তু প্রতিষ্ঠার ঠিক পরেই ন্যাশনাল থিয়েটারের অন্তর্কলহ এবং ভাঙ্গন এবং সেই সঙ্গে গ্রেট ন্যাশনাল বা বেঙ্গল থিয়েটারে মধুসূদন, দীনবন্ধু, রামনারায়ণের নাটক, প্রহসন কিংবা অন্যান্য অপেরার অভিনয় ব্রিটিশ সরকারকে সম্ভবত
কিছুটা নিশ্চিন্ত করেছিল। কিন্তু পুরনো নানা নাটকের অভিনয়ের পাশাপাশি 1875-76 সালে তৎকালীন বঙ্গ রঙ্গমঞ্চগুলি ক্রমে দেশাত্মবোধক এবং প্রশাসন বিরোধী কিছু নাটক দর্শকদের উচ্ছ্বসিত সমর্থন ও জনপ্রিয়তা লাভ করতে থাকে। এই নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পুরু বিক্রম, কিরণ বন্দ্যোপাধ্যায়ের ভারতে যবন, হরলাল রায়ের বঙ্গের সুখাবসান, হেমলতা প্রভৃতি নাটক। কাজেই নাট্যমঞ্চকে বা অভিনয়কে একটা জায়গায় বেঁধে দেবার জন্য ইংরেজ সরকার বা ব্রিটিশ সরকার এই নাট্য নিয়ন্ত্রণ আইন বা অভিনয় নিয়ন্ত্রণ আইন চালুর কথা ভাবেন। এবং আমরা দেখব এখন যে এই আইন প্রণয়নের মূলত কি কি কারণ ছিল। নাম্বার 1, ভারতীয়দের মনে ক্রমেই ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে উঠতে দেখে ইংরেজরা ভিতরে ভিতরে শঙ্কিত হচ্ছিল। তাদের বাণিজ্যিক স্বার্থ কিংবা শোষণের চক্রান্তে কোনো রকম আঘাত আসুক ব্রিটিশরা তা চায়নি। নাটকের মাধ্যমে এই কাজ হচ্ছে দেখে তারা আরও বেশি চিন্তিত হয়। কেননা তারা জানে যে হব হাউসের বিলের মধ্যে, হব হাউস অর্থাৎ ব্রিটিশ আদালত, এই বিলের মধ্যেই রয়েছে সর্বদেশের সর্বকালের নাটক ও মঞ্চের প্রভাবের কথা। বাংলা নাটক ও মঞ্চ সেই পথেই এগিয়ে চলেছে। তাই গোড়াতেই তাকে স্তব্ধ করে দিতে হবে, যাতে আর কিছুতেই বাংলা মঞ্চ ও নাটক ব্রিটিশ বিরোধী ভূমিকা পালন করতে না পারে। এটাই ছিল অভিনয় নিয়ন্ত্রণ বিলের মুখ্য উদ্দেশ্য। দ্বিতীয়ত, একদল নীতিবাগীশ ব্যক্তির আক্রোশ ছিল রঙ্গালয়ের উপর। 1873 সালে নাট্যাভিনয়ে স্ত্রী চরিত্রের জন্য অভিনেত্রীর আমদানি ঘটল মঞ্চে। তারা ভদ্র শিক্ষিত ঘরের মেয়ে ছিল না, সবাই ছিল বারাঙ্গনা। তখনকার সামাজিক প্রেক্ষিতে অভিনয়ের জন্য ঘরের মেয়েদের পাওয়া সম্ভব ছিল না। রঙ্গমঞ্চে এই বারাঙ্গনাদের আগমনে নীতিবাগীশ শ্রেণী গেল রব তুলেছিল। এই নীতিবাগীশরাই শাসক শ্রেণীর সঙ্গে হাত মিলিয়েছিল। তৃতীয়ত, নীতিবাগীশের ইচ্ছার সঙ্গে যুক্ত হয়েছিল তৎকালীন অভিজাত বাঙালি সম্প্রদায়ের নাটক শাসনের প্রয়াস। কারণ অনেক ধনী বাঙালির এবং বড় ঘরের কেচ্ছায় প্রায়ই প্রহসন বা রঙ্গনাট্যের বা নকশার মাধ্যমে প্রকট করা হতো বা প্রকাশ করা হতো। তার উতন চাপারও চলত পরস্পর পক্ষের পয়সার মদতে। ডক্টর জয়ন্ত গোস্বামীর প্রহসনের ইতিহাস গ্রন্থে এই ধরনের 5 শতাধিক প্রহসনের পরিচয় আছে। প্রহসনগুলির অভিনয়ে ব্যক্তিগত বা পারিবারিক ভারে যাতে পর্যদস্ত হতে না হয়, সেই উদ্দেশ্যে অনেক বাঙালি সন্তানই নাট্য জগৎ নিয়ন্ত্রণের ব্যাপারে শাসকের হাত শক্ত করেছিলেন, অর্থাৎ ব্রিটিশ শাসকের সঙ্গে তারা হাত মিলিয়েছিলেন। এই 3 প্রচেষ্টার যোগফল অভিনয় নিয়ন্ত্রণ আইন। তবে উপলক্ষ হিসেবে দেখা দিল গজদানন্দ ও যুবরাজ প্রহসনের অভিনয়, যার পেছনে ছিল মহারানী ভিক্টোরিয়ার ছেলের কীর্তি। এই ঘটনা আইন প্রচলনকে দ্রুত করে তোলে। 1875 সালের 13ই ডিসেম্বর কলকাতায় এলেন মহারানীর পুত্র প্রিন্স অব ওয়েলস। ইনি পরে 7ম এডওয়ার্ড হন। রানীর ছেলের নানা রকম খেয়ালের মধ্যে একটি খেয়াল হলো বাঙালি অভিজাত ঘরের অন্দরমহলের জেনানাদের দেখার ইচ্ছা, অন্দরমহলের মেয়েদের দেখার ইচ্ছা। তৎকালীন বাঙালি ভদ্র ঘরের পক্ষে এটি একটি মারাত্মক প্রস্তাব ছিল, তাই কেউ রাজি হলেন না। কিন্তু
মহারানীর পুত্রের ইচ্ছা পূরণে এগিয়ে এলেন ভবানীপুর নিবাসী হাইকোর্টের উকিল এবং ব্যবস্থাপক সভার সদস্য জগদানন্দ মুখোপাধ্যায়। তার পুরো নারীরা যুবরাজকে উলুধ্বনি দিয়ে বরণ করলেন। এই ঘটনায় কলকাতায় তুমুল আলোড়ন সৃষ্টি হলো। সংবাদপত্রে লেখালেখি হলো প্রচুর। এই ঘটনাকে নিয়েই নাটক লিখলেন উপেন্দ্রনাথ দাস। নাটকের নাম গজদানন্দ ও যুবরাজ, এবং নাটক প্রকাশের সঙ্গে সঙ্গে নাট্যকার পড়ে গেলেন রাজরোষে। প্রণয়ন হলো নাট্য নিয়ন্ত্রণ বিল। নাট্য নিয়ন্ত্রণ বিল বা অভিনয় নিয়ন্ত্রণ আইন তো প্রণয়ন হলো, কিন্তু আমরা এবার দেখব এই আইনের বিধিনিষেধ কি ছিল। প্রথমে এই বিল পাশ হয় কলকাতায়, পরে সমগ্র ব্রিটিশ ইন্ডিয়ার সমস্ত ক্ষেত্রেই এই আইন কার্যকরী হয়। এই আইনের বলে শাস্তিযোগ্য হবে সব পাবলিক থিয়েটার বা সাধারণ রঙ্গালয়। তার সঙ্গে যে কোনোভাবে যুক্ত অভিনেতা, অভিনেত্রী, নির্দেশক, মঞ্চাধ্যক্ষ, থিয়েটারের মালিক এবং নাট্যাভিনয়ের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি, তাদের কৈফিয়ত তলব করা হবে। বিধি লঙ্ঘন প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে গ্রেফতার, জরিমানা, জেল প্রভৃতির ব্যবস্থা রাখা হলো আইনে। বিধি বহির্ভূত নাটকের অভিনয় হলে পুলিশ সেখানে ঢুকে গ্রেপ্তার এবং সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে বলপূর্বক। আর এই আইনের একটি মারাত্মক দিক হলো শাস্তিযোগ্য নাটকের অভিনয়ের সময়কালীন উপস্থিত দর্শকেরাও শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে। তাই ভয়ে এই রকম নাটক দর্শক দেখতে আসবে না এবং বাণিজ্যিক থিয়েটার দর্শকের অভাবে বন্ধ হয়ে যাবে। এমন বিদঘুটে আইন আর কোনো দেশে খুঁজে পাওয়া যায় না। 1969 খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের পুলিশ দপ্তরে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, এই আইন প্রণয়নের ফলে মোট 1136টি নাটক পুলিশ দপ্তরে জমা পড়ে। তার মধ্যে তুলসীদাস বন্দ্যোপাধ্যায় রচিত রত্নাবলী নাটক সবচেয়ে পুরনো। রবীন্দ্রনাথের মোট 14টি নাটকও জমা পড়ে এবং এই 14টি নাটকের মধ্যে বিসর্জন নাটকও ছিল। পুলিশ এইসব বিচার করে আইন অনুযায়ী ছাড়পত্র দিত। 1947 খ্রিস্টাব্দে দেশ স্বাধীন হওয়ার পরও ব্রিটিশের এই আইন বলবৎ রইল। 1954 খ্রিস্টাব্দে এলাহাবাদ হাইকোর্টের রায়ে ওই আইনটিকে বলা হয় সংবিধান বহির্ভূত এবং লজ্জাকর। তা সত্ত্বেও 1962 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ সরকার ওই আইনটিকে খানিকটা পাল্টে এবং নতুন কিছু বিধিনিষেধ আরোপ করে পুনরায় চালু করার চেষ্টা করে। নাম দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল ড্রামাটিক পারফরমেন্সেস বিল, যেটি 1962 সালে কার্যকর হয়। ইংরেজ শাসকের দ্বারা নাট্য নিয়ন্ত্রণ বিল প্রণয়নের ফলে ক্রমেই রঙ্গমঞ্চ ও বাংলা নাটক যে ব্রিটিশ বিরোধী প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে সরে গেল তাই নয়, তার জায়গায় ইংরেজ প্রশস্তিমূলক নাটক রচিত ও অভিনীত হতে লাগলো। গিরিশচন্দ্রের গীতিনাট্য অশ্রুধারা, যেটি 1901 সালে রচিত হয়েছিল, রানী ভিক্টোরিয়ার মৃত্যু উপলক্ষে লেখা। হীরক জুবিলি, যেটা 1897 সালে লেখা হয়েছিল, মহারানীর 60 বৎসর রাজত্বকালকে স্মরণ করে। শাস্তি রূপক নাট্যে সপ্তম এডওয়ার্ডের জয়গান করা হয়েছে। অমৃতলালের বৈজয়ন্ত ধাম ভিক্টোরিয়ার উপলক্ষে লেখা। জাতীয় নাট্যশালার মাধ্যমে জাতীয়তাবাদের বা জাতীয়তাবোধের উদ্বোধন ও স্বদেশ প্রেমের উদ্দীপনা পরিণতিতে মহারানী কিংবা যুবরাজের প্রশস্তিতে এসে নামল।
ব্রিটিশদের প্রতি আনুগত্য দেখিয়ে এই সময় বেঙ্গল থিয়েটার রয়্যাল উপাধি লাভ করে। পৃথিবীর প্রায় সব দেশেই দেখা যায় জাতীয় মুক্তি আন্দোলনে নাট্যশালার একটি বড় ভূমিকা থাকে। পরাধীন বাংলাতেও রঙ্গমঞ্চের ইতিহাসের গোড়ার দিকে দায়িত্ব পালনে অনেকেই এগিয়ে এসেছিলেন। ইংরেজ সরকার তাদের দেশের ইতিহাস এবং অন্য দেশের ইতিহাস থেকে ভালোভাবেই জানত যে জাতীয়তাবোধের উন্মেষে স্বাধীনতার দাবিতে নাট্যশালা কত বড় ভূমিকা নিতে পারে। শঙ্কিত ব্রিটিশ রাজ শক্তি তাই অতি দ্রুত রঙ্গমঞ্চের এই প্রয়াসকে বন্ধ করে দিতে তৎপর হয়েছিল। কৌশলে অশ্লীলতার দোহাই দিয়ে ভেতরে ভেতরে শক্ত হাতে আইন করে সব দিক দিয়ে নাট্যশালার সব প্রয়াসকে বন্ধ করে দিয়েছিল। ব্রিটিশের মতো স্বাধীন দেশের সরকারও এই আইনকে ব্যবহার করে প্রয়োজনে নাটকের ও নাট্যশালার কণ্ঠ রোধ করতে চেয়েছে। কিন্তু যে নাটকের অভিনয়গুলো ব্রিটিশ সরকারকে ক্রমে আশঙ্কাগ্রস্ত করে তুলেছিল তার মধ্যে বেঙ্গল থিয়েটারের অভিনীত নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গুই কোয়ার এবং গ্রেট ন্যাশনাল থিয়েটারে অভিনীত অমৃতলাল বসুর হীরকচূর্ণ উল্লেখযোগ্য। পুরবিক্রম, বঙ্গের সুখাবসান বা হেমলতা নাটকে ইতিহাসের আবরণে স্বদেশবোধের প্রচার করা হয়েছিল। উপেন্দ্রনাথ দাস গ্রেট ন্যাশনাল থিয়েটারের ম্যানেজার থাকাকালীন 1875 সালের কথা, তার লেখা শরৎ সরোজিনী এবং সুরেন্দ্র বিনোদিনী নাটক দুটি এবং কয়েকটি প্রহসন জনমানসে ব্রিটিশ সরকার বিরোধী মনোভাব সঞ্চার করতে থাকে। ফলে ইংরেজ সরকার ক্রমশ বাংলা নাটক ও রঙ্গমঞ্চের প্রতি বিরূপ হয়ে উঠতে থাকে। মার্চ মাসেই কাউন্সিলের কাছে ড্রামাটিক পারফরম্যান্স কন্ট্রোল বিল পেশ করা হয়। অশ্লীলতা ও কুৎসার কথা বলা হলেও সরকার আসলে নাটকের মধ্য দিয়ে ক্রমসংগঠিত সরকার বিরোধী চেতনা সঞ্চারকেই ভয় পাচ্ছিলেন। ফলে এই ধরনের নাটকের কণ্ঠ রোধ করা ঔপনিবেশিক সরকারের পক্ষে জরুরি হয়ে উঠেছিল। 1876 সালের 16 ডিসেম্বর নাট্য নিয়ন্ত্রণ বিলটি আইনরূপে গৃহীত হল। ভারত তথা বাংলায় সাম্রাজ্যবাদী ইংরেজ সরকারের নাট্য নিয়ন্ত্রণের নামে এই দমনমূলক ভূমিকা আরও স্পষ্ট ও নগ্ন রূপে আত্মপ্রকাশ করেছিল 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, এবং আর্মস অ্যাক্ট, যেটা আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধকরণ আইন, এই দুটি আইনের মধ্য দিয়ে। অভিনয় নিয়ন্ত্রণ বা নাট্য নিয়ন্ত্রণ আইন বাংলা অভিনয় ও রঙ্গমঞ্চের স্বাভাবিক অগ্রগতিকে তীব্রভাবে আঘাত করেছিল, সন্দেহ নেই। জাতীয় নাট্যশালার প্রচেষ্টা ও দেশাত্মবোধের প্রচার এই আইনের ফলে প্রবলভাবে বাধাপ্রাপ্ত হল। নাট্যকারগণ উদ্দীপনা সৃষ্টিকারী নাটক রচনায় অথবা সরকারি ক্রিয়াকলাপের বিরোধিতা করে নাটক সৃষ্টি করতে আর সাহসী হলেন না। রঙ্গমঞ্চ কর্তৃপক্ষ এই ধরনের নাটক মঞ্চস্থ করার অধিকার হারালেন। ফলে বাংলা নাটক ও নাট্যাভিনয়ে একটি বিশেষ ধারা স্তব্ধ হয়ে গেল। ব্যবসায়িক নিরাপত্তার প্রয়োজনে বাংলা নাটক ও রঙ্গমঞ্চে এরপর গার্হস্থ্য জীবনমূলক নাটক, পৌরাণিক ভক্তিমূলক নাটক, গীতিনাট্য অথবা গীতিনাট্য, এরপর লঘু প্রহসন, অপেরা ও কিছু ঐতিহাসিক নাটকের জোয়ার দেখা দিল। বাঙালির ভক্তিপ্রাণতা ও ধর্মভাবকে অবলম্বন করে পৌরাণিক নাটকের বাহুল্য যে এ সময় দেখা দিয়েছিল তার পেছনে অন্যতম প্রধান বাস্তব কারণ ছিল অভিনয় নিয়ন্ত্রণ আইন। যদিও
1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী উত্তাল দেশাত্মবোধের প্রেরণায় গিরিশচন্দ্র থেকে শুরু করে অন্যান্য বহু নাট্যকার দেশপ্রেমমূলক ঐতিহাসিক নাটক রচনা করেছিলেন। বিভিন্ন রঙ্গমঞ্চে সেই সব উদ্দীপনা সৃষ্টিকারী অভিনয় আইনকে উপেক্ষা করে এই নাটকগুলো অভিনয় হয়েছিল। বাংলা নাটক ও রঙ্গমঞ্চের উপর এই সরকারি নিয়ন্ত্রণ যে স্বাধীন সৃষ্টিশীলতার পক্ষে দুর্ভাগ্যজনক হয়েছিল, দুঃখের বিষয় ব্রিটিশ সরকার আরোপিত এই অভিনয় নিয়ন্ত্রণ আইনটি স্বাধীন ভারতীয় দীর্ঘদিন অপরিবর্তিত আকারে অস্তিত্ব রক্ষা করেছিল। 1962 সালেও সংশোধিত আকারে আইনটিকে বলবৎ রাখার চেষ্টা করা হয়। নাম হয় ওয়েস্ট বেঙ্গল ড্রামাটিক পারফরমেন্স বিল, এবং এই নিয়ে স্বাধীন ভারতের বুদ্ধিজীবী মহলে প্রবল বিক্ষোভ জেগে ওঠে। শেষে 1963-তে তদানীন্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী শ্রী প্রফুল্ল সেন বিলটিকে প্রত্যাহার করে নেন। তথাপি রাষ্ট্রীয় নিরাপত্তার সাফাই দিয়ে সরকারি তরফে আইনটি সংশোধিত আকারে হলেও আজও অস্তিত্ব রক্ষা করছে।